দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির শ্রী মন্নিত্যানন্দ বংশীয় শ্রীযুক্ত রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত সেবায় শ্রী দীননাথ দাস সন 1322 সাল 16ই আষাঢ়, অর্থাৎ এই 1322 সালে 16ই আষাঢ়ে রামচন্দ্র গোস্বামীর নামেই এই রাধা গোবিন্দ জিউর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। কেন এই মন্দিরটি প্রতিষ্ঠাতা দীননাথ দাসের নামে না হয়ে রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত হয়েছিল, বলবো সেই কাহিনী। আমি এখন দাঁড়িয়ে আছি সার্কুলার রোডে, অর্থাৎ এপিসি রায় রোডে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডের ওপরে। আপনারা দেখছেন বিভিন্ন বাসগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে যাওয়া যাবে শ্যামবাজারের দিকে, বাঁ দিকে রাস্তা ধরে, আর ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে শিয়ালদা বা তারও পরে আরও অনেক জায়গায়। সার্কুলার রোড থেকে একটি রাস্তা, যে রাস্তাটির নাম রাজকৃষ্ণ স্ট্রিট, সেটি এই রাস্তা থেকে বেরিয়ে সোজা চলে গেছে বিধান সরণিতে হাতিবাগানের কাছে। আমি এই রাস্তায় ভেতরে একটু ঢুকলেই বাঁদিকে পড়বে রঙ্গনাথ থিয়েটার হল, একসময়কার অত্যন্ত জনপ্রিয় থিয়েটার হল। এখন বেশ কয়েক বছর হলো এই থিয়েটার হলটি বন্ধ হয়ে গেছে। আমি রঙ্গনাথ থিয়েটার হলের উল্টো দিকে একতলা হলুদ রঙের দালান মন্দিরের সামনে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় মন্দিরের সামনে 5টি খিলান রয়েছে। খিলানগুলি দেখতে খুবই সুন্দর এবং তাতে গ্রিল লাগানো রয়েছে। তারপরে রয়েছে বারান্দা, আর বারান্দার মাঝখানে রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশপথ। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের বাইরে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক ফোকর দিয়ে আপনাদের মন্দিরের যে দরজা জানলাগুলো রয়েছে তার অর্ধচন্দ্রাকৃতি খিলান রয়েছে তার উপরে, সেইগুলো দেখানোর চেষ্টা করছি। এবং মন্দিরটি খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। এই ফলকটি সম্পর্কে আপনাদের পরে বলছি। আর মন্দিরের গ্রিলের গেট দিয়ে ভেতরে ঢুকেছি। সামনে একটি বারান্দা রয়েছে, টানা বারান্দা। আপনাদের ছাদটি দেখালাম, কড়িবরগাছ ছাদ। এবার জানলা দরজার উপরে যে অর্ধচন্দ্রাকৃতি খিলান রয়েছে এবং থামের যে কাজ রয়েছে, দেখুন প্রবেশপথের উপরে কি সুন্দর কাজ রয়েছে, ফুলের কাজ, রঙিন নকশাদার কাজ, সেগুলো চুনসুটি গাছ সবই, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন একদম মন্দিরে ঢোকার মুখে একটি মার্বেলের ফলকে লেখা রয়েছে দীনদাস, অর্থাৎ ইনি হলেন দীননাথ দাস। মূল মন্দিরে ঢোকার ঠিক মুখেই মেঝেতে মার্বেলের উপর নিজের নাম লিখে রাখার পেছনে একটি দর্শন কাজ করছে। সেটি নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। আপনারা চলুন মন্দিরের ভেতরে আমি যাই, আপনাদের দেখাই মন্দিরের ভেতরটি। আপনারা দেখছেন। আর এই মন্দিরের ডান দিকে দেয়ালের গায়ে যে ফলকটির কথা আপনাদের বলেছি, সেই ফলকটি এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির শ্রী মন্নিত্যানন্দ বংশীয় শ্রীযুক্ত রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত সেবায় শ্রী দীননাথ দাস সন 1322 সাল 16ই আষাঢ়, অর্থাৎ এই 1322 সালে 16ই আষাঢ়ে রামচন্দ্র গোস্বামীর নামেই এই রাধা গোবিন্দ জিউর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। কেন এই মন্দিরটি প্রতিষ্ঠাতা দীননাথ দাসের নামে না হয়ে রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত হয়েছিল, বলবো সেই কাহিনী। মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলেই এই বড় নাট মন্দিরটি চোখে পড়বে এবং নাট মন্দিরের এক প্রান্তে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি গর্ভগৃহে। আপনারা দেখছেন নাট মন্দিরটি বড় বড় মোটা মোটা থামের ওপর রয়েছে নাট মন্দিরটি। আর নাট মন্দিরের চারদিকে কিন্তু বেশ প্রশস্ত বারান্দা আছে। এখানে দুটি ধাপ আছে সিঁড়ির, সেই সিঁড়ির ধাপ দিয়ে উঠলে এই নাট মন্দিরে পৌঁছে যাব বা নাট মন্দিরে উঠে যাব। আপনারা নাট মন্দিরটি দেখছেন, আর সামনে সোজাসুজি পর্দায় গর্ভগৃহটি দেখতে পাচ্ছেন। আমি মন্দিরের গর্ভগৃহের সামনে পৌঁছে গেছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ছবি। এখানে একটি বেদির ওপরে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। কৃষ্ণের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং রাধার মূর্তিটি অষ্টধাতুর তৈরি। ভিডিওতে মুচিবাজার প্রতিষ্ঠার সময় দীননাথ দাসকে যে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল সে গল্প আপনাদের শুনিয়েছি, এবং সেই সাথে এই ইঙ্গিতও দিয়েছিল যে দীননাথ দাস আজকের এই রাজকৃষ্ণ স্ট্রিটে যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি, এই মন্দিরটি প্রতিষ্ঠার সময় তাকে নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল। আজকের ভিডিওতে বলবো সেই কাহিনী। আপনাদের পর্দায় মন্দিরের বিভিন্ন জায়গার ছবি দেখানোর চেষ্টা করছি এবং সেই ফাঁকে বলছি দীননাথ দাসের জীবনের গল্প। দীননাথ দাসের জন্ম হয় বীরভূম জেলার কুজুটি গ্রামে। অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম। তার ঠাকুরদার অকাল মৃত্যুর পর তার বাবা তাদেরকে নিয়ে চলে আসেন আজকের গোয়াবাগান অঞ্চলে। সেই সময় গোয়াবাগান অঞ্চলে অনেকগুলো চর্মকার পরিবার বাস করত, সুতরাং তারা সেখানেই এসে বসবাস শুরু করেন। দীননাথ দাসের বাবা কলকাতায় এসে চর্মকারের কাজ শুরু করেন। সংসার চলছিল মোটামুটিভাবে, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় এক প্রাকৃতিক দুর্যোগে। বাংলা 1272, ইংরেজি 1865 সালে কলকাতা এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল। সেই প্রাকৃতিক বিপর্যয়ে কলকাতা বন্দরে ভাগীরথী নদীতে দাঁড়িয়ে থাকা বহু মালভর্তি জাহাজ উল্টে গিয়েছিল।
সেই সময় একটি চামড়া ভর্তি উল্টে যাওয়া জাহাজ খুব কম দামে কিনে সেই ভিজে যাওয়া চামড়াগুলিকে শুকিয়ে সে অনেক বেশি দামে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছিল। তার ফলে সে এইভাবে আচমকা ভাগ্যের চাকা ঘুরে যাওয়াতে তিনি দরিদ্র ব্যবসায়ী থেকে একেবারে ধনী ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছিলেন। এভাবেই দীননাথ দাশের ব্যবসায়িক জীবনযাত্রা শুরু হয়েছিল। এরপরের ঘটনা আর বিস্তারিত বলতে চাই না, কারণ ভিডিও সময়সীমা অলরেডি অনেক বেড়ে গেছে। এরপরে বিস্তারিত বলতে গেলে ভিডিও সময়সীমা আরো বেড়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে পড়তে পারেন। তার চেয়ে বরং এই মন্দির প্রতিষ্ঠার সময় যে জলঘোলা হয়েছিল, সামাজিক জলঘোলা, সেই কাহিনী আপনাদের কাছে শোনাই। সেই সময় মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং বিগ্রহ তৈরি হয়ে গেছে। ঝঞ্ঝাট বাঁধল মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করার সময়। দীননাথ দাস সব রকম চিন্তা ভাবনা করে তিনি ঠিক করলেন যে পণ্ডিত অতুল কৃষ্ণ গোস্বামী ও মানিকচাঁদ গোস্বামীর পরামর্শ নেবেন। তারা দুজনে শিমুলিয়ার বিখ্যাত অ্যাটর্নি শ্রদ্ধেয় পান্নালাল দে মহাশয়ের বাড়িতে গোস্বামী প্রভুদের এক সভা আহ্বান করেছিলেন। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বটতলার গোবিন্দচাঁদ গোস্বামী মহাশয়। দীর্ঘ আলোচনার পর ওই সভায় ঠিক হয় যে কোনো মুচির নামে কোনো মন্দির উৎসর্গ করা যাবে না বা সংকল্প করা যাবে না। বিকল্প উপায় নিত্যানন্দ বংশীয় শরৎচন্দ্র গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামীর নামে সংকল্প করে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মূর্তি প্রতিষ্ঠা করা যাবে এবং অতুলচন্দ্র গোস্বামী, মানিকচাঁদ গোস্বামী ও রায়চাঁদ গোস্বামী নিজেদের পরিচিত ব্রাহ্মণ, পূজারী প্রভৃতি নিযুক্ত করে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, ভোগরাগের ব্যবস্থা এবং দেবসেবার ব্যবস্থা করে দেবেন। আর খড়দয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর নাট মন্দির সংস্কার করার জন্য দীননাথ দাসকে 2000 টাকা দান করতে হবে এবং মন্দিরের সেবা কার্য পরিচালনার জন্য উল্টোডাঙ্গার বাজার রাধা গোবিন্দর নামে উৎসর্গ করে দিতে হবে। দীননাথ আনন্দের সঙ্গে সমস্ত প্রস্তাব মেনে নিলেন। বন্ধুরা, এইবার বুঝতে পারলেন তো উল্টোডাঙ্গার মুচি বাজারের অফিসিয়াল নাম কেন রাধা গোবিন্দ জিউর নতুন বাজার। আর এই মন্দিরে মূল প্রবেশ পথের ডান দিকে দেয়ালে যে ফলকটি আপনাদের আগে দেখিয়েছি, চলুন সেই ফলকটি আরো একবার দেখে নেওয়া যাক, তারপর আলোচনা করা যাবে। এই দেখুন, মন্দিরের প্রবেশ পথের ডান দিকের দেয়ালে যে ফলকটি আপনাদের আগেই দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ শ্রী মন্দির। তলায় লেখা রয়েছে শ্রী মন্নিত্যানন্দ বংশীয়, অর্থাৎ এখানে দুটি শব্দকে যুক্ত করা হয়েছে, শ্রীমত এবং নিত্যানন্দ, এই দুটি শব্দকে যুক্ত করে শ্রী মন্নিত্যানন্দ বংশীয় বলা হচ্ছে। তলায় লেখা রয়েছে শ্রীযুক্ত রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত, সেবায়েত শ্রী দীননাথ দাস, সন 1322 সাল 16ই আষাঢ়। অর্থাৎ সেদিনের সেই সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নিত্যানন্দ বংশীয় শরৎচন্দ্র গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামীর নামে এই মন্দিরটিকে সংকল্প করতে হবে, সেই অনুযায়ী দীননাথ দাস এই ফলকটি এই মন্দিরে দেয়ালে লাগিয়ে দেন এবং তিনি নিজে সেবায়েত হিসেবে তার নামটি লিখে দেন। এখনো কিন্তু গল্প শেষ হয়নি বন্ধুরা। সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে দীননাথ দাস যদি সমস্ত সিদ্ধান্ত মেনে নেন তাহলে শ্রীপাঠ খড়দহ ও কলকাতার সমস্ত গোস্বামী প্রভুরা এই মন্দিরের সেবা গ্রহণ করবেন। 1322 সালের 16ই আষাঢ় সভার নির্দেশ অনুসারে 30শে আষাঢ় তারিখে গোস্বামী সেবার দিন ধার্য হয় এই মন্দিরে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজই ঠিকঠাক ভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ক্ষীরচন্দ্র গোস্বামী দীননাথের কাছে একটি খবর পাঠান যে দীননাথ যদি বৈষ্ণব ভেগ গ্রহণ করে তবেই তিনি মন্দিরের সেবা গ্রহণ করবেন। দীননাথ পড়ে গেলেন অথৈ জলে। নিরুপায় হয়ে দীননাথ গোস্বামী আবার ছুটলেন গোস্বামী প্রভুদের কাছে তাদের মতামত নেবার জন্য। কিন্তু এই ব্যাপারে গোস্বামী প্রভুরা দুটো ভাগে ভাগ হয়ে গেল। মন্দির উদ্বোধন হয়ে গেল, মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়ে গেল, কিন্তু গোস্বামী সেবা হলো না নানা গন্ডগোলের কারণে। তবে গোস্বামী সেবা হলো সেই মন্দির উদ্বোধনের 3 মাস পর। বন্ধুরা, তাতেও কিন্তু থেমে থাকেনি সামাজিক জলঘোলা। এরপরেও আরো নানান ঘটনা ঘটেছে, সেসব ঘটনা এখানে আর বলতে যাচ্ছি না। এটি হচ্ছে দীননাথ দাশের প্রতিকৃতি, যেটি মন্দিরের গর্ভগৃহের বাইরের দিকে ডান দিকে দেয়ালে লাগানো আছে। এনার জীবনী আজ থেকে 100 বছর আগে নানা সামাজিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। তিনি একজন চর্মকার বলে বা তারা জাতিতে মুচি ছিলেন বলে সেই সব ঘটনা আপনাদের বিস্তারিত বলেছি, আর নতুন করে এখানে আর বলবো না। মন্দিরের নাট মন্দিরের 3 দিকের দেয়ালে এরকম হাতে আঁকা ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত ছবিগুলি আপনাদের দেখাচ্ছি এক এক করে, আপনারা দেখুন। খুব সুন্দর হাতের কাজ।
এবং অত্যন্ত রুচিশীল কাজ। আপনারা সেই ছবিগুলি দেখছেন। এবারে আপনাদের যে ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি রয়েছে গর্ভগৃহের বাইরের দিকে ডান দিকের দেওয়ালে। এই ছবিটি হল নিত্যানন্দ বংশীয় শরৎচন্দ্র গোস্বামী পুত্র রামচন্দ্র গোস্বামীর, যার নামে এই মন্দিরটিকে উৎসর্গ করা হয়েছে বা সংকল্প করা হয়েছে। সেই মর্মে একটি প্রস্তর ফলকও এই মন্দিরের প্রবেশপথের ডান দিকে রয়েছে, যে ফলকটি আপনাদের আগেই দেখিয়েছি। এবার ছবিটি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এইবার আমি ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাব। এতক্ষণ আপনাদের শোনালাম আজ থেকে 100 বছর আগে আমাদের সমাজে কি ধরনের কুসংস্কার ও কুপ্রথা প্রচলিত ছিল এবং তার জন্য কত মানুষকে কত হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ শিক্ষিত হয়েছে, শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মনের সমস্ত অন্ধকার দূর করে মানুষ সবাই সবাইকে আপন করে নিতে পেরেছে। এখন আমরা মুক্ত কণ্ঠে বলতে পারি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা বলতে পারি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এইরকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহিত করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।